Okay, Bismillahir Rahmanir Rahim. আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি. We are going to start today's class. Today's class just you will get a new chapter, basic financial statement analysis techniques. এটার উপরে আজকে আমাদের ডিসকাশনটা হবে. তো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভেতরে কি আছে আমরা সবাই জানি আর কি, এটা আমরা মুখস্থ হয়ে গেছে. একটা ইনকাম স্টেটমেন্ট থাকে, একটা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থাকে, একটা ব্যালেন্স শিট থাকে, একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে. এই চারটে স্টেটমেন্ট ভেরি ভাইটাল স্টেটমেন্ট. এটা এর বাহিরে যে বিষয়টা হলো সেটা হলো যে এই বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক্সে আমরা দুইটা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো এখানে. একটা হলো ইনকাম স্টেটমেন্ট, একটা হলো ব্যালেন্স শিট. এই দুইটা নিয়ে. আচ্ছা, আমার কথা এবং এই যে স্লাইডটা মানে শোনা যায় বা দেখা যায় কি না? যায় তো না? ওকে, থ্যাংক ইউ. এখন আমরা ফার্স্টলি আমরা ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এইটা আমরা একটু ইন্টারপ্রেট করব. একেবারে সংক্ষিপ্ত, খুব বেশি জটিল কঠিন কিছুই নাই. একেবারে সংক্ষিপ্তভাবে আমরা এটা একটু দেখার চেষ্টা করব. ওকে, তাহলে এটার ইন্টারপ্রিটেশন বা এটার এক্সপ্লেনেশন বা এটার ব্যাখ্যা কেমন? তা আমরা এভাবে বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রোভাইড আ great deal of information. It's very easy to understand. That means financial statements provide a lot of information to us. The lot of information, সেটা কি ইনফরমেশন সেটা আমরা দেখব. Later on we will see this. তা অ্যাকচুয়ালি আমরা এটা বুঝতে পারি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমাদের অনেকগুলো তথ্য সরবরাহ করে. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, আর আমরা এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, আমরা জানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা actually those who are users, two types of users we know, internal users and external users. তো এই দুই টাইপের ইউজার যখন তারা ইউজ করে, when they use these financial statements, তখন কিন্তু বেসিক্যালি they look to statements or they observe two statements. তো সেই দুটো স্টেটমেন্ট কি, একটা হলো ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড আনাদার ওয়ান ইজ ব্যালেন্স শিট. এটা আমাদের একটু জানলে ভালো হয়. তা এই দুটো স্টেটমেন্ট কিন্তু অনেক তথ্য আমাদের সরবরাহ করে. এক নাম্বার টু হলো, হাউএভার ওয়ান ডিফিকাল্টি উইথ দিস স্টেটমেন্টস, এখন এই স্টেটমেন্টসের একটা ডিফিকাল্টিস আছে. ওয়ান ডিফিকাল্টিস বলছে, তো সেই ডিফিকাল্টিসটা কি, সেই আমাদের জটিলতাটা কি বা সেই কাঠিন্যতাটা কি, সে প্রবলেমটা কি, সেটা বলছে ইজ দ্যাট দে শো অনলি অ্যাবসলিউট ফিগার. মানে এখানে একটা অ্যাবসলিউট ফিগার দেখানো হয়, এটা এর জটিলতা. ফর এ পার্টিকুলার পিরিয়ড, এই পার্টিকুলার পিরিয়ডে দেখানো হয়, আর দেখানো হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড. আমরা এখানে তিনটা পয়েন্ট পেলাম, ভেরি ভাইটাল পয়েন্ট. প্লিজ অ্যাটেনশন এভরিওয়ান. সেটা হলো যে এখানে যেটা বলছে যে এটার যে ডিফিকাল্টিসটা সেটা হলো একটা ইট শোজ অ্যাবসলিউট ফিগার. তার মানে আমি যদি মনে করি আমার ক্যাশ কত, অ্যাকাউন্ট রিসিভেবল কত, আমার অ্যাসেটের আমার ফার্নিচারটা কত, বা আমার কম্পিউটারটা কত, বা আমার ল্যান্ড কত, এটা কিন্তু অ্যাবসলিউট একটা ফিগার আমাদের দেখায়. বা আমাদের টোটাল সেলস কত, সেক্ষেত্রেও আমাদের একটা অ্যাবসলিউট ফিগার দেখায় এখানে. সেই জিনিসটা বলা হয়েছে অ্যাকচুয়ালি. আচ্ছা, আরেকটা বিষয় বলা হয়েছে, এটা পার্টিকুলার পিরিয়ডটা আমরা এখানে যদি এইভাবে একটু দেখাই, যে আমরা মনে করি এটা হলো 2023 সাল, কারণ আমরা 24 সাল দিতে পারছি না. 24 সাল দেওয়া সম্ভব না. কেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এক বছরের জন্য প্রিপেয়ার করা হয়. আমরা মনে করি দিস ইজ জানুয়ারি আর দিস ইজ ডিসেম্বর. তো যেহেতু 2024 নট ইয়েট গেট December, so 2023 will show this. So January to December
এটা হলো 1 বছর। তো 1 বছরটা আমরা বলছি পার্টিকুলার পিরিয়ড। পার্টিকুলার পিরিয়ডটা আমরা দুইভাবে করি, একটা হলো ফিসক্যাল ইয়ার, একটা হলো ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ার সম্পর্কে কারো ধারণা আছে? এনিওয়ান ক্যান আনসার মি, ক্যান রেসপন্ড? ক্যালেন্ডার ইয়ারটা কি আর ফিসক্যাল ইয়ারটা কি? জানুয়ারি টু ডিসেম্বর হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। ইয়েস। আর ফিসক্যাল ইয়ার হচ্ছে অর্থ বছর, এটা আপনি আপনার মতো করে ডিসাইড করে নিতেন 12 মাস। ফিসক্যাল ইয়ারটা হলো যেটা রেগুলারভাবে ধরা হয় ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশে, সে হলো জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। এটা ফিসক্যাল ইয়ার ধরা হয়। এর বাইরেও যে কোনো ইয়ার ধরে অঙ্ক করা যায়। অনেকে সেপ্টেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত ধরে, এটাও ধরা যায়। ওটা আমি ওই দিকে যাচ্ছি না। আমরা 1 বছরের একটা তথ্যকে পার্টিকুলার পিরিয়ড বলছি। তারপর বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্যাট পিরিয়ড। এন্ড অফ দ্যাট পিরিয়ড দ্যাট মিনস বছর যে শেষটা, একেবারে ডিসেম্বরটা। ডিসেম্বরে উই প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে বেসিক্যালি আমরা বলছি ইনকাম স্টেটমেন্টস, আরটা বলছি বিএস মানে ব্যালেন্স শিট। এখানে দুইটার বিষয়ে আজকে কথা বলছি। এই তা এখানে আমরা তাহলে দুইটা পয়েন্ট পেলাম। একটা পয়েন্ট হলো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রোভাইড করে a lot of information, a great deal of information to us for our analyzing, for our interpretation. আচ্ছা, নাম্বার সেকেন্ড হলো যে এটা বলছি যে however one difficulty with these statements, এখানে স্টেটমেন্টসগুলো একটা ডিফিকাল্টিস আছে, that is it shows only absolute figure, number one. Number second, particular period information we can see, and number third, at the end of that period just we can see this information. Acha, now we can move to next slide. Okay, আমরা ইন্টারপ্রিটেশনে আর ছোট ছোট দুইটা পয়েন্ট বলবো। এইটা হলো যে আমরা একটু আগে বলছিলাম যে ইন্টারনাল ইউজার্স অ্যান্ড এক্সটার্নাল ইউজার্স, দ্য ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা অ্যাকাউন্টিং ইনফরমেশন। এখন হিসাবে তথ্য ব্যবহার করে ইন্টারনাল ইউজার্স আর এক্সটার্নাল ইউজার্স। তাই ইন্টারনাল ইউজার্স কারা, এক্সটার্নাল ইউজার্স কারা, সেটা আমাদের পয়েন্ট বা আলোচনার বিষয় না। আমাদের মূল আলোচনার বিষয়টা হলো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজার যারা, তাদের ডিসিশন মেকিংয়ের জন্য উই প্রোভাইড এ লট অফ ইনফরমেশন। আমরা অনেক তথ্য তাদেরকে প্রোভাইড করি। এই প্রোভাইড এর পিছনে আমাদের যে বিষয়টা আছে যে আমরা যে লট অফ ইনফরমেশন উই প্রোভাইড টু দ্যাট ইউজার্স, সেক্ষেত্রে এই তথ্যগুলো বলা হয়েছে ইট ইজ নট সাফিসিয়েন্ট। এই তথ্যগুলো পর্যাপ্ত না। পর্যাপ্ত না কারণ হলো ওই যে আমরা আগে বললাম যে ওয়ান ডিফিকাল্টিজ, এটা পার্টিকুলার ডেট, পার্টিকুলার ইনফরমেশন, এই সমস্তগুলো প্রোভাইড করা হয়। তা সো এটা ইট ইজ নট এনাফ, এটা পর্যাপ্ত না। তাহলে পর্যাপ্তটা কি? তা পর্যাপ্ত না কেন সেটার ক্ষেত্রে আমরা এভাবেই বলছি যে এটা যদিও আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো, এইবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস উই প্রিপেয়ার অ্যাকর্ডিং উইথ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS অনুযায়ী যদিও আমরা এটা তৈরি করি, তারপরেও এইগুলো কি না, এনাফ না, সাফিসিয়েন্ট না এই ইনফরমেশনগুলো, এই কথাটা এখানে বলা হয়েছে। তা আমরা এই যেটা বাংলা এতক্ষণ আমি বোঝালাম বা আমরা যে কথাগুলো আই মেড ইউ ক্লিয়ার, যেটা আমরা বললাম এতক্ষণ, সেই বিষয়টাকে আমরা আরেকটু এভাবে বলি, টু ইনএবল ইউজার্স টু মেক ইনফর্মড ডিসিশন, দ্য স্টেটমেন্টস অন দেয়ার ওন ডু নট অলওয়েজ প্রোভাইড সাফিসিয়েন্ট ইনফরমেশন। আমরা বলছি যে আমরা যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইউজার্সদের যে সমস্ত স্টেটমেন্টগুলো প্রোভাইড করছি, এই স্টেটমেন্টগুলো সাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে না। ইভেন দো, যদিও আমরা বলছি দে হ্যাভ বিন প্রিপেয়ার্ড, দ্যাট মিনস এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা প্রিপেয়ার্ড হয়েছে, দে হ্যাভ বিন প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS অনুযায়ী যদিও এটা প্রিপেয়ার হয়েছে, তথাপিও ইভেন দো এটা সাফিসিয়েন্ট ইনফরমেশন আমরা তাদেরকে দিতে পারি না। তার মানে সেটা আমরা আগেই বলেছি, ওই যে একটা ডিফিকাল্টিসের কথা। এই মোটামুটি আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে নেক্সট স্লাইডে হচ্ছে ইউজিং দ্য রেশিওস। এখানে আমাদের রেশিওসগুলো আমরা ইউজিংটা কিভাবে হবে সেটা আমরা বলছি
যে ক্যালকুলেটিং দ্য রেশিওজ ইজ অনলি ওয়ান স্টেপ ইন অ্যানালাইসিস প্রসেস। এটাই একটা স্টেপ আর কি, মানে অ্যানালাইসিস প্রসেসিংয়ের একটা স্টেপ হলো এই রেশিওটা। এই রেশিওটা হলো অনলি ওয়ান স্টেপ। এখন এই স্টেপটা যদি একবার আমাদের প্রস্তুত করে ফেলি, দ্যাট মিনস ওয়ান্স দ্যাট ইজ ডান, এটা যদি আমাদের একবার প্রস্তুত হয়ে যায় বা এই কাজটা এই স্টেপটা যদি আমরা অ্যাকমপ্লিশ করে ফেলি, তাহলে আমাদের জন্য দুঃখ হলো এই যে আর কোনো কিছু করার থাকে না। এখন এর যে রেজাল্টটা আসবে, জাস্ট এই রেজাল্টটা এটা কম্পেয়ার করতে পারি আদার্স রেজাল্টের সাথে, এইটা হলো মূল কথা। আমি আবার ওই তথ্যটা একটু বলি, সহজ জিনিস একেবারে, আর আমিও চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক ইট ক্লিয়ার। সেটা হলো যে আমরা রেশিওর ক্ষেত্রে বলছি যে এটার একটা স্টেপ শুধু রেশিওটা, এই অ্যানালাইসিস প্রসেসিংয়ের ইটস ওয়ান স্টেপ। আর এই ওয়ান্স দ্যাট ইজ ডান, এই স্টেপটা যদি একবার কি হয়ে যায়, সম্পাদন হয়ে যায়, অ্যাকমপ্লিশড হয়ে যায়, ডান হয়ে যায়, তাহলে এটার আর আপাতত কিছু করার থাকে না। আমরা এই রেজাল্টটা নিয়ে আমরা বলছি এই রেজাল্টটা মাস্ট বি কম্পেয়ার্ড। এই রেজাল্টটা এখন কম্পেয়ার করব উইথ আদার্স রেজাল্টের সাথে। তা সেই আদার্স রেজাল্টটাগুলো কী, সে কম্প্যারিজনটা কি, ইজ কমনলি মেড বিটুইন, কাদের সাথে, কোন বিষয়টার সাথে এই রেজাল্টটা আমাদের কম্পেয়ার আমরা করব, সেটা আমরা একটু দেখতে পারি। অলিক, কি আমাকে শোনা যায়? হ্যালো, আচ্ছা গুড। আচ্ছা, আমরা তাহলে কম্প্যারিজনের ক্ষেত্রে, আমাদের তুলনা করার ক্ষেত্রে, রেজাল্ট তুলনা, আমরা যদি এখন আমরা অনেক সময় বলি যে ক্লাসে আমরা অনেক সময় তুলনা করি। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমরা ক্লাসে অনেক সময় তুলনা করি যে এই ছেলেটা খুব ভালো রেজাল্ট করছে। আচ্ছা, এই তুলনাটা কিসের সাথে করি? কারো কি খুব আইকিউ দিয়ে বলতে হবে? এটা কিন্তু খুব সিম্পল আনসার না, আনসারটা একটু ক্রিটিক্যাল আছে এবং একটা ক্রিটিক্যাল পয়েন্টও আছে আনসারের সাথে। আমরা ক্লাসে অনেক সময় বলি যে তার রেজাল্টটা ভালো, তো এই রেজাল্টটা ভালো আমরা কিসের সাথে কম্পেয়ার করলাম, এইটা কেউ কি একটু বলতে পারবা? ধরো তোমাদের ক্লাসে 31 জন পরীক্ষা দিয়েছিল মিড টার্ম, 31 জন স্টুডেন্ট আছে। আমরা বললাম যে রেজাল্টটা ভালো হয়েছে এই 2-3টা ছেলে মেয়ের। তা আমরা অন দ্য হোয়াট বেসিস উই আটার দিস, কিসের ভিত্তিতে আমরা এটা বলি যে রেজাল্টটা ভালো হয়েছে, মানে কিসের সাথে কিসের কম্পেয়ার করে আমরা বলি? এনিবডি ক্যান রেসপন্ড। দুইটা হইতে পারে। ইয়েস, একটা হচ্ছে বাকি পিয়ারদের সাথে, মানে বাকি যারা আছে তাদের সাথে তুলনা করে, আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড, মানে গ্রেডের উপর ভিত্তি করে, এত নাম্বার এত গ্রেড, তো এরা বেশি গ্রেড পেয়েছে। ভেরি গুড আনসার, আসলেই তাই, এটা এভাবে। আর কোম্পানিগুলো যেটা করে, এই কোম্পানির ক্ষেত্রে একটা মার্কিং করা হয়, এটার একটা নাম আছে সুন্দর, কেউ কি বলতে পারো? সেই আমি মার্কিংটা বললাম, তার আগে একটা ছোট্ট ওয়ার্ড আছে, এইটার সাথে তুলনা করে কোম্পানিগুলো। কি মার্কিং সেটা? ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক। ইয়েস, এটা হচ্ছে বেঞ্চ মার্কিং, ইন্ডাস্ট্রি বেঞ্চ মার্কিং। এটা বেঞ্চ মার্কিং করা হয় এই। আচ্ছা, তাহলে আমরা এই কম্পেয়ারটা কেন করি, সেটা অনেক কারণ আছে। তা আমরা আগে দেখে নেই, একটা একটা করে আমরা ছোট্ট করে বলার চেষ্টা করি, তাহলে তোমাদের ভালো লাগবে। প্রিভিয়াস অ্যাকাউন্টিং পিরিয়ড, আমরা 2022-এর সাথে 2023, এখানে যেহেতু দুইটা অ্যাকাউন্টিং পিরিয়ড, তা আমরা 22-এ যে রেজাল্টটা পেলাম তার সাথে 2023-এর অ্যাকাউন্টিং রেজাল্টটা আমরা তুলনা করতে পারি। যে তুলনা করে দেখব যে 23-এর সাথে 22-এর আমাদের ডিফারেন্সটা কী, বা আমরা ভালোর দিকে গেলাম না খারাপের দিকে গেলাম, এইরকম আর কি বিষয়টা। তো এটাকে আমরা বলছি যে প্রিভিয়াস অ্যাকাউন্টিং পিরিয়ডের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো আদার কম্প্যারিজন। আদার কম্প্যারিজন পারহাপস ইন দ্য সেম টাইপ অফ বিজনেস। এখন সেম টাইপ অফ বিজনেস হতে পারে, ধরো আমরা যেখানে পড়াচ্ছি এটাই বলি যে এখানে একটা ইউনিভার্সিটির সাথে আর একটা ইউনিভার্সিটির তুলনা করা যায়, তাহলে কার সাথে কি তুলনা করবা? বিজনেস ডিপার্টমেন্টের সাথে বিজনেস ডিপার্টমেন্টের সাথে তুলনা করা যায়, এরকম। বা আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টদের সাথে টোটাল নাম্বার অফ স্টুডেন্টের তুলনা করা যায়। আমাদের
ল্যান্ডের সাথে তাদের ল্যান্ডের তুলনা করা যায়, এভাবে অনেক কিছু তুলনা করা যায়। এই যে আমাদের ইন্টারন্যাশনালি যে কিউএস র্যাঙ্কিং হয় আর কি, কিউএস মানে কোয়ারেল সাইমন্ডস বলা হয়, এই কিউএস র্যাঙ্কিংয়ে এরকম একটার সাথে একটা তুলনা করে দেখা হয় কোনো ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, এটা ওটা ইনস্টিটিউট বলে, এমআইটি বলে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা মোটামুটি আমি অনেক বছর যাবৎ দেখছি, এরা সবসময় র্যাঙ্কিংয়ে ওয়ানে থাকে এরকম। আচ্ছা, এইভাবে তুলনা। তারপর আমরা 3 নম্বর বলছি বাজেটস অ্যান্ড এক্সপেকটেশনস। এক্সপেকটেশনটা, বাজেট অ্যান্ড এক্সপেকটেশন, এটা দুইটাই কিন্তু ফিউচারে করা হয়। বাজেটটা আগেই করে রাখা হয়, বাট ফর ফিউচার, মানে বাজেটটা সবসময় ফিউচারের জন্য করা হয়, ইটস ওয়ান কাইন্ডস অফ প্ল্যানিং আর কি। তারপর গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স। ইয়েস, একজন রিকোয়েস্ট করছে। এখন ওই স্লাইডে ফুল থেকে গেলে এখানে আচ্ছা গুড। তাসকিন ঠাকুর, অনন্যা। অনন্যা কি আমার শোনা যায়? আমাকে আচ্ছা, নাইম কি শুনতে পাচ্ছ আমাকে? নাইম, ওকে, এটা শুনতে পাচ্ছি কিনা তাও বোঝা যায় না। আচ্ছা ওকে। তারপর আমরা বলছি গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স। সরকারি কিন্তু পরিসংখ্যান থাকে আমাদের দেশে, যদিও পরিসংখ্যানগুলো খুবই একটা ওয়ার্স্ট সিচুয়েশানে আছে, বাট গভর্নমেন্ট মানে তাদের স্ট্যাটিস্টিক্সে ওদের দেখায় যে বিগত 5 ইয়ার্স বা 10 ইয়ার্স কেমন ছিল, প্রেজেন্ট ইয়ারে কেমন, যে কতটুকু আমাদের বেটার পজিশনে যাচ্ছি, বা আমাদের সাপোজ আমাদের এগ্রিকালচারাল সাইড, আমাদের এডুকেশন সাইড, বা আমাদের টোটাল হিউম্যান রিসোর্স সাইড, টোটাল বাংলাদেশের পপুলেশন সাইড, বা তাদের মোরাল ক্যারেক্টার সাইড, অনেক কিছু স্ট্যাটিস্টিক্স থাকে। স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বলে আমাদের দেশে একটা সংস্থা আছে, সরকারি আর কি এটা। তারপর আদার রেশিও আর অন্যান্য কিছু রেশিওজ আছে, এইগুলো কম্পারিজন করার জন্য আমরা মোটামুটি এটা ইউজ করে থাকি। ওকে, আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট স্লাইড। এখানে বলছি টাইপস অফ রেশিও। রেশিও কত প্রকার আছে সেটা আমরা একটু দেখে নেই। এটা হলো রেশিও ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ভেরিয়াস গ্রুপিং। এটা আমাদের গ্রুপিংটা আগে আমরা দেখব। অ্যাকর্ডিং টু দিস টাইপস অফ ইনফরমেশান দে কনভে। তা এখন এই গ্রুপিং অনুযায়ী এটাকে আমরা কনভে করব তাদের অন্যান্য টাইপসের মধ্যে। যেমন আমরা এখানে বলছি দ্য মেন গ্রুপিং আর অ্যাজ ফলোস। মেন গ্রুপিংটা একটু দেখে নেই। এটা কিন্তু আমাদের টাইপস অফ রেশিও, আমি একটু বলে রাখি, এরকম কিন্তু তোমাদের কোশ্চেনও থাকতে পারে। অর্থাৎ কী কোশ্চেন? যেটা হলো ওই যে কি যেন পরীক্ষার কোশ্চেনে 2 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে, তো তখন এইটুকু লিখতে হবে। এখানে আমরা বলছি প্রফিটেবিলিটি রেশিও, লিকুইডিটি রেশিও, ইফিসিয়েন্সি রেশিও, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও আর সিকিউরিটি রেশিও। তা এখানে এই প্রফিটেবিলিটি রেশিও বলছি এটা যে পারফরমেন্স, প্রতিষ্ঠানের পারফরমেন্স ইভ্যালুয়েশন করার জন্য এই রেশিওগুলো আমরা করব। তারপর লিকুইডিটি রেশিও মানে সলভেন্সিটা কেমন আছে কোম্পানির, লিকুইডিটির বিষয়টা আমরা দেখব। কি এবার মাহবুবা যে আগে ছিল, মাহবুবা কি আবার ডিসকানেক্ট হয়ে গেল নাকি? মাহবুবা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা আবার ঠিক করে দিলাম। তারপরে এফিসিয়েন্সি রেশিও, ইউজ অফ অ্যাসেট কে ইউজ করে আমরা এফিসিয়েন্সিটা করব। তারপরে গিয়ারিং রেশিও বলে এটা, ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, সিকিউরিটি রেশিও, ইনভেস্টর্স রেশিও। এখানে এই 5টা গ্রুপ আছে, এই 5টা গ্রুপের অনেকগুলো ভাগ আছে, আমরা সেটা একটু দেখে নেই। এই ভাগগুলো হলো এটা বিভিন্ন ফর্মুলা আকারে আমরা দেখছি। এখানে অল অফ দ্য অ্যাভাব রেশিওস ক্যান বি ক্যালকুলেটেড ফর সোল ট্রেডার্স অ্যান্ড লিমিটেড কোম্পানিজ। এইটা তা 2 রকম কোম্পানির, অর্থাৎ সোল ট্রেডারশিপ বা সোল প্রোপ্রাইটারশিপ মানে এক মালিকানা কারবার, আর লিমিটেড কোম্পানিজ যেগুলো আছে সবগুলোর জন্য এই বিষয়টা আমরা দেখব। কারেন্ট রেশিও, এই রেশিওগুলো আমরা অনেক আলাপ করব। কারেন্ট রেশিও এই ফর্মুলাটা হলো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস।
আচ্ছা, আমাকে এক চান্সে উত্তর দিতে পারো যদি কেউ, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস এটা আমরা কোথায় পাবো? ইনকাম স্টেটমেন্টে পাবো না ব্যালেন্স শিটে পাবো? এনিবডি? ব্যালেন্স শিটে, কারেক্ট। আচ্ছা, অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও, মানে কুইক ক্যাশ কিন্তু আমাদের কুইক একটা অ্যাসেট, মানে ক্যাশ আমাদের হাতেই আছে, আমরা এনি টাইম উই ক্যান ইউজ দিস ক্যাশ। তারপর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, কিছু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকে, হয়তো ব্যাংকে আমাদের শর্ট টার্ম টাকা জমা আছে, আমরা সেটার সাথে সাথে ওখান থেকে তুলতে পারি, বা যে কোনো অন্য জায়গায় যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকে আমরা সেখান থেকে ওটা নিতে পারি, এটা এই জন্য কুইক বলা হয়। আর রিসিভেবল, নেট রিসিভেবলটা হলো যে রিসিভেবলটা আমরা একদম চাইবে মাত্র উইদিন 1 উইক বা উইদিন 2 or 3 days উই ক্যান রিসিভ, ওইটাকে আমরা বলছি নেট রিসিভেবল। এটাকে কুইক টেস্টের ক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাসেট যেটা, সেটা তো আলাদা বিষয়, কিন্তু অ্যাসিড টেস্ট বা কুইকের ক্ষেত্রে এই ক্যাশও কিন্তু কারেন্ট অ্যাসেট, শর্ট টার্ম ইনভেস্টমেন্টও কিন্তু কারেন্ট অ্যাসেট, রিসিভেবলও কিন্তু কারেন্ট অ্যাসেট, আবার ইনভেন্টরিও কিন্তু কারেন্ট অ্যাসেট। কিন্তু আমরা কিন্তু এখানে ইনভেন্টরিটা নিচ্ছি না, আমরা তাহলে নিচ্ছিটা কি? এই তিনটা নিচ্ছি, এটা ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তাহলে আমরা অ্যাসিড টেস্ট রেশিওটা পেয়ে যাব। আচ্ছা, রিসিভেবল টার্নওভার, এখানে নেট ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ নেট রিসিভেবল, এটা আমরা দিয়ে ডিভাইড করলে এটা পেয়ে যাব, মানে রিসিভেবল টার্নওভার। আর ইনভেন্টরি টার্নওভার, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি, আর প্রফিট মার্জিন, নেট ইনকাম বাই নেট সেলস। আর এখানে অ্যাসেট টার্নওভার, এখানে তোমরা একটু দেখে নাও, নেট সেলস বাই অ্যাভারেজ অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম বাই অ্যাভারেজ অ্যাসেট, এভাবে। আর রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, এখানে নেট ইনকাম বাই অ্যাভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি। আর আর্নিং পার শেয়ার, নেট ইনকাম বাই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। এটা ফর্মুলা আছে, সব ফর্মুলা দিয়ে ওখান থেকে তথ্য নিতে হবে। নেট ইনকামটা একটু বলো ফারহান, দেখি নেট ইনকামটা কোথা থেকে নেব? ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট, কোথা থেকে নেব? এনিবডি? নেট ইনকাম কোথায় থাকে? ইনকাম স্টেটমেন্টে থাকে না ব্যালেন্স শিটে থাকে? ইনকাম স্টেটমেন্টে থাকে, কারেক্ট। এটা ইনকাম স্টেটমেন্টে আমাদের এই নেট ইনকামটা বের হয়। আচ্ছা, তোমরা একটু যদি আনসার না করো তাহলে তো ঝামেলা। আমরা ইনকাম স্টেটমেন্টের যখন আমরা প্রিপেয়ার করি, তাহলে ইনকাম স্টেটমেন্টের একদম লাস্ট আইটেম কিন্তু নেট ইনকাম, মানে নেট ইনকামটা কিন্তু ফ্রম ইনকাম স্টেটমেন্ট উই ক্যালকুলেট ফ্রম ইনকাম স্টেটমেন্ট, এই। আচ্ছা, ওকে। তারপর আমরা বলছি আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হলো যে পার শেয়ারে আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার তো আগেই বললাম যে এটা প্রাইস আর্নিং রেশিও বা পি রেশিও বলে, এটা মার্কেট প্রাইস পার শেয়ার অফ স্টক আর আর্নিং পার শেয়ার, এটা। তাহলে আর্নিং পার শেয়ার এখানে এই জিনিসটা আবার এখানে কাজে লাগবে। তারপর পে আউট রেশিও, ক্যাশ ডিভিডেন্ড বাই নেট ইনকাম, ক্যাশ ডিভিডেন্ড বাই নেট ইনকাম, এভাবে। আর ডেট টু টোটাল অ্যাসেটস রেশিও, টোটাল ডেট আর টোটাল অ্যাসেট। এই টোটাল ডেটটা কোথায় থাকে কেউ কি বলতে পারবা? টোটাল ডেট এটা কি কোথায় থাকে? এটা কি ইনকাম স্টেটমেন্টে থাকে না ব্যালেন্স শিটে থাকে? ডেট, কারেক্ট আনসার, ব্যালেন্স শিট। আচ্ছা, টাইম ইন্টারেস্ট আর্ন, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট এক্সপেন্স, এই বাই এই দাগগুলো দেওয়ার অর্থ কিন্তু ডিভাইডেড আর কি। তা আমরা এখন একটু দেখি, একটা অঙ্ক দেখি। আমরা এখানে ছোট ছোট 2টা অঙ্ক দেখবো আর একটা বড় অঙ্ক দেখবো। বড় মানে অনেক বড় সেটা না, এটাই হলো আমাদের এই 3টা অঙ্ক দেখলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তা আমরা ডিড কেরেসি কর্পোরেশন রিপোর্টেড দ্য ফলোয়িং অ্যামাউন্টস ইন 2020, 2021, 2022, এই এখানে এই কর্পোরেশনের কী কী তথ্য আছে আমরা দেখে নেই। একারসি কোম্পানি, এটা হলো কারেন্ট অ্যাসেট আছে। কারেন্ট অ্যাসেট কয় সালের আছে? এখানে 3 সালের। এখানে 2020 সালে আছে 2 লাখ, আর 21 সালে আছে 2,30,000, আর 22 সালে আছে 2,40,000। এই তথ্যগুলো তোমাদের হাতের মাথায় যদি কাগজ কলম থাকে একটু লিখে রাখতে পারো, কারণ আমরা কিন্তু ওই পরের স্লাইডে যখন যাব তখন তোমাদের এই তথ্যগুলো মনে নাও থাকতে পারে। আর কারেন্ট লায়াবিলিটিস যেটা, সেটা
আমাদের আছে 1,60,000, 1,68,000 আর 1,84,000 এই। আর টোটাল অ্যাসেটের ভিতরে কারেন্ট অ্যাসেট থাকে আর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট যেটা আমরা ফিক্সড অ্যাসেট বলি সেটা থাকে এই টোটাল অ্যাসেটের মধ্যে। তাহলে টোটাল অ্যাসেটের দুই রকম থাকে, কারেন্ট অ্যাসেটও থাকে, ফিক্সড অ্যাসেটও থাকে। তো এইটা পরিমাণটা দেওয়া আছে 5 লাখ, 6 লাখ আর 6,20,000 এই তথ্য। এখন আমাদের ইনস্ট্রাকশনসটা কি? আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্রাইব দ্য 3 টুলস, 3টা টুলস আলোচনা করতে বলছে অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের 3টা টুলস আলাপ করতে হবে। তো এই 3টা টুলস কী কী? কারো কি বলা সম্ভব 3টা টুলস কী কী? আমি বলে দিচ্ছি। একটা হলো হরিজন্টাল অ্যানালাইসিস, একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস, একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এই 3টা টুলস আমরা আছে, লেখা আছে, আমরা পরের পাতায় যে দেখবো, পরের স্লাইডে যে। আর পারফর্ম ইচ অফ 3 টাইপস অফ অ্যানালাইসিস অন ড্রু ক্রেসি কারেন্ট অ্যাসেট। এদের কারেন্ট অ্যাসেট কে বেস ধরে আমাদের 3 টাইপস অফ অ্যানালাইসিস যেটা আছে আমাদের সেই অ্যানালাইসিসগুলো করে দেখাতে হবে। এই যে 3টা টুলসের কথা বলছিলাম বা 3টা অ্যানালাইসিস করতে হবে, ওই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস আর রেশিও অ্যানালাইসিস, এই মোটামুটি তথ্য। এখন আমরা একটু দেখে নেই 3 টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হলো হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস আর রেশিও অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিসটা আমরা সবসময় বলি ধর সমান্তরাল, আর ভার্টিক্যাল হলো উলম্ব বা খাড়া, আর রেশিও অ্যানালাইসিস যেটা আমরা এতক্ষণ দেখলাম যে বিভিন্ন রেশিও আছে, কারেন্ট রেশিও, টেস্ট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল রেশিও, এইসব রেশিও অ্যানালাইসিসগুলো। আর হরিজন্টাল অ্যানালাইসিস হলো ইভ্যালুয়েটস এ সিরিজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা, একটা সিরিজ, এটা হরিজন্টালে করা যাবে। তা আমরা একটু আগেই দেখলাম যে আমাদের 2020 সাল, 21 সাল আর 22 সাল আছে। তাহলে এটা আমাদের একটা সিরিজ অফ ডাটা, সিরিজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা। এই যে আমরা এখানে এই কালি দিয়ে লিখে দিছি, সবুজ কালি দিয়ে, সিরিজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা ওভার এ পিরিয়ড অফ টাইম। তার বলছি ভার্টিক্যাল অ্যানালাইসিস ইভ্যালুয়েটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাটা বাই এক্সপ্রেসিং ইচ আইটেম ইন এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ পার্সেন্ট অফ বেস অ্যামাউন্ট। আমাদের একটা বেস অ্যামাউন্ট থাকবে, আমরা একটা পরে অবশ্যই অঙ্কে দেখাবো, একটা বেস অ্যামাউন্ট থাকবে। এই বেস অ্যামাউন্ট দিয়ে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করবো, যে দেখবো যে তার পার্সেন্টেজটা কত। আর রেশিও অ্যানালাইসিস আমাদের রিলেশনশিপ দেখাবো, যে অন্তত 2টার ভিতরে সিলেক্টেড আইটেমসের মধ্যে আমরা 2টার অন্তত রেশিও অ্যানালাইসিসের একটা কম্প্যারিজন দেখাবো, এই আর কি। তো আমরা অঙ্কগুলো এক এক করে দেখি। আচ্ছা, তোমাদের সবার মনে আছে 2020 সালে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ। তা 2020 সালে আমরা 2 লাখকে এটা আমরা 100% ধরছি। তাহলে 21 সালে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল কত? 2,30,000। তাহলে কতটুকু বাড়লো? তা 2,30,000 মানে কতটুকু বাড়লো? এখানে 2,30,000কে 2 লাখ দিয়ে ভাগ করলে আমরা পাবো 1,115, মানে 115%, মানে 15% বেড়েছে আর কি। আচ্ছা, 2022 সালে কতটুকু বাড়লো? আমরা জানি 2022 সালে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 2,40,000। তাহলে আমরা এটা বেস, এই যে 2 লাখ দিয়ে আমরা ভাগ করব, মানে 2 লাখ মানে এই বেসটা 2 লাখ আর কি। 2020 সালে ছিল 2 লাখ, তাই 2 লাখ দিয়ে ভাগ করে দেখব, এটা 120%, তার মানে এখানে 20% বেড়েছে। মনে হয় কেউ ওয়েট করছে। শাকিল হাসান, আমাকে শুনতে পাও? শাকিল হাসান, শাকিল হাসান শুনতে পাও? আচ্ছা, আমি এখন সবার কাছে একটা কোশ্চেন, এখানে বুঝতে কারো অসুবিধা আছে কিনা? এই যেটুকু আমি বোঝালাম হরিজন্টাল অ্যানালাইসিসে, কারো বুঝতে ন্যূনতম কোনো কনফিউশন আছে কিনা? তাহলে আমি এটা আবারও আলাপ করব। কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ, কোনো হেজিটেশনের কিছু নাই, উইদাউট এনি হেজিটেশন প্লিজ আস্ক মি। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে চলে গেলাম।
এবার ভার্টিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, ভার্টিক্যালটা আমরা একটু আগে বলছিলাম যে আমরা একটা বেস ধরবো, আমরা বেস ধরে এটা করব। তা আমাদের কে এটা? শাকিল হাসান। আচ্ছা, আমি শাকিল হাসানকে জয়েন করালাম। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ শাকিল হাসান, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দিস সেশন। আচ্ছা, তাহলে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখব যে আমাদের টোটাল অ্যাসেট যেটা ছিল, কারেন্ট অ্যাসেট, সেটা কত ছিল মনে আছে কারো? কারেন্ট অ্যাসেট 2020 সালে 2 লাখ ছিল। আর আমাদের টোটাল অ্যাসেট 2020 সালে ছিল কত? 5 লাখ। আমি আবারও বলি, আমাদের ওই যে শিটটা ছিল আগে, ওই শিটটায় তোমরা দেখো, মূল শিট এখন তো দেখতে পাবে না, তবে আমি বলে দিচ্ছি। এখানে এই তথ্যটা এখানে দেখো, কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ, এই তথ্যটা আমরা বোঝাচ্ছি। আর এখানে টোটাল অ্যাসেট হলো কত? 5 লাখ। এই তাহলে আমাদের 5 লাখের কত পার্সেন্ট হলো? 2 লাখ, এইটা। তারপরে এখানে আছে 2,30,000 কারেন্ট অ্যাসেট, আর টোটাল অ্যাসেট আছে 6 লাখ, সরি। তাহলে 6 লাখের কত পার্সেন্ট, মানে 2,30,000, 6 লাখের কত পার্সেন্ট? এখানে আছে 2,40,000, তা 2,40,000 6,20,000-এর কত পার্সেন্ট, মানে 2,40,000 হলো কত পার্সেন্ট, এটাই। তা আমরা এইটা একটু দেখি। এখানে আমরা দেখছি 2 লাখের হলো 5 লাখের হলো 40%, 2,30,000 6 লাখের 38%, আর 2,40,000 6,20,000 39%। এটা হলো আমাদের আনসার। এই যে 40% এই, তারপরে 38% যেটা আমরা বলছি এইটা, আর 39% যেটা বলছি সেটা ওই 39%। এটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের এখানে যদি বলি, আমাদের 2020 সালে আমাদের 2 লাখ ছিল আমাদের কারেন্ট অ্যাসেট। 2 লাখ কারেন্ট অ্যাসেট ছিল কত? 2 লাখ। আর আমাদের টোটাল অ্যাসেট ছিল কত? 5 লাখ। টোটাল অ্যাসেট ছিল 5 লাখ। এই যে আমি লিখে দিচ্ছি ছোটো ছোটো করে, টোটাল অ্যাসেট হলো 5 লাখ। তাহলে 5 লাখকে 2 লাখকে 5 লাখ দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগ করে কিন্তু এর আবার 100 দিয়ে গুণ হবে আর কি, যেহেতু পার্সেন্টেজ সবসময় 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজটা বের হয়। উই ক্যান ফাইন্ড আউট বাই মাল্টিপ্লাইং 100। অফ কোর্স স্যার, যখন কারেন্ট অ্যাসেটটা 2020 এর জন্য বের করব, তখন 100 দিয়ে হচ্ছে কি ইকুয়াল করব, 100% দিয়ে হচ্ছে গুণ করব, তাই না? যখন 21 এর বের করব, তখন এখানেও না, এখানেও 100 দিয়ে, সব জায়গায় 100 দিয়ে গুণ হবে। এই যে সব জায়গায় ওই সংশ্লিষ্ট ফিগারের সাথে 100 দিয়ে গুণ হবে। স্যার, এখানে লেখা 115% 2021 ইয়ারের মধ্যে। ও, তুমি মনে হয় আগের স্লাইডটা দেখছো? আমি হরাইজন্টাল অ্যানালিসিস বলতেছিলাম। ও আচ্ছা, পার্সেন্টেজগুলো একটু বুঝাই দেন, পার্সেন্টেজগুলো বুঝি না। আচ্ছা, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, আর আমি এখন যে অবস্থায় আছি সেটা এখন আমি করতেও পারবো না। আমি শুধু এইটুকু বলি, 2,30,000-কে 2 লাখ দিয়ে ভাগ দাও, ভাগ করলে হচ্ছে কত? 115। এটা হলো 115%। এখানে আর কিছু নাই আপাতত। 115 মানে 115%, মানে 15% এখানে বৃদ্ধি পেয়েছে। আর আমরা ভার্টিক্যালে যেটা বলছি যে 2 লাখকে আমরা যদি, আমরা ভার্টিক্যালটা একটু দেখি, 2 লাখকে তোমাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু ভাগ করে দেখো। 2 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখো 0.40 আসছে। এইরকম 40 আসবে, এরকম 0.40 এরকমটি আসবে। 2 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করলে 0.40 আসে। এই 0.40 মানে এইটাকে তুমি 100 দিয়ে গুণ করলে 40% হবে আর কি।
জি স্যার, কিন্তু স্যার এখানে তো হচ্ছে হরাইজন্টাল অ্যানালিসিসের মধ্যে লেখা 115% 2021 ইয়ারের কারেন্ট অ্যাসেটটা, আবার হচ্ছে 2022 ইয়ারের হচ্ছে 1020%। তো এই মানে 120%, 1000 না, 120 মানে 120%। হ্যাঁ, ইয়েস। এটাই 2,40,000-কে ভাগ দাও 2 লাখ দিয়ে, দেখো 2,40,000-কে 2 লাখ দিয়ে ভাগ করলে 120 হচ্ছে। মানে ওইটাকে আমরা বলছি যে এত পরিমাণ বাড়লো, তার মানে এত পার্সেন্ট বাড়লো। তো অ্যাকচুয়ালি এত পার্সেন্ট বাড়ার অর্থ হলো যে এখানে আমাদের টোটাল 2 লাখ থেকে 2,40,000 পর্যন্ত আমরা যদি যাই, তা 2 লাখকে যদি আমরা এখানে আমরা 100% ধরি, মানে এটাকে বেজ আর কি 100%, আর এখানে হয়েছে এখানে হয়েছে 120, তাহলে এখানে অ্যাকচুয়ালি বাড়লো কত? 20% আর কি। এই আচ্ছা, আমরা তোমাদের আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো এবছর এসএসসিতে পাশ করেছে, এখানে আমি ছোট উদাহরণ দিয়ে বলছি যাতে বুঝতে কষ্ট না হয়। এখানে পাশ করেছে 1000, 2021 সালে পাশ করেছে 1500। তোমরা একেবারে সিম্পল হিসাব করে বলো, এখানে 1000 পাশ করছিল আর এখানে 1500 পাশ করেছে, তাহলে কতটুকু বেড়েছে পাশের হারটা? এখানে 50%। তা ওই আর কি, তা ওভাবেই আমরা করা এটা। আচ্ছা, তাহলে আমাদের ভার্টিকালে কি আর কোনো প্রবলেম আছে? এটা আমরা তো বলে দিলাম আর কি। তারপরেও দেখো ভার্টিকালে আমরা তো বলে দিয়েছি যে এখানে ভাগও করা আছে, সুন্দর করে নিচে দেওয়া আছে আর কি। এর শুধু 100 দিয়ে গুণ করতে হবে। ওকে, আমরা তাহলে নেক্সটে চলে গেলাম, এখানে যদি কোশ্চেন না থাকে। রেশিও অ্যানালাইসিস। আচ্ছা, রেশিও অ্যানালাইসিসে আমরা এখানে কারেন্ট রেশিওটা বের করতে বলছি অ্যাকর্ডিং টু কোশ্চেন। ভালো করে দেখো, এইসব অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে, এই জন্য এখন বুঝে নিতে হবে। কারেন্ট রেশিওর ফর্মুলাটা কি বলো? যেখানে একজন একটু সাহস করে বলো, কারেন্ট রেশিও ফর্মুলা লেখা আছে এখানে, বলো দেখি। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেক্ট আনসার। কারেন্ট অ্যাসেট কত? কারেন্ট অ্যাসেট মনে আছে 2 লাখ টাকা ছিল। 2 লাখ টাকা স্যার। ইয়েস, আর কারেন্ট লায়াবিলিটি ছিল 1,60,000, মনে আছে কি না? 1,60,000 ছিল কারেন্ট লায়াবিলিটিস। এখন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিস এটাকে ভাগ করে দাও। কারেন্ট অ্যাসেট লেখো, আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি ভাগ করে আমি রেখে দিয়েছি, আমি কাগজে লিখছি এইগুলা, আমার ক্যালকুলেশন করা আছে, তোমাদের তো দেখাতে পারবো না। ক্যালকুলেটর কি কারো কাছে আছে হাতের মাথায়? তা ভাগ করো, লেখো 2 লাখ ডিভাইডেড বাই 1,60,000 কত হয় দেখো, 1.25 হয় কিনা? ঠিক এইভাবে সবগুলো হবে। 21-এও তাই হবে। 21-এ আমাদের কারেন্ট অ্যাসেট আছে 2,30,000, আর কারেন্ট যেটা লায়াবিলিটিস সেটা আমাদের আছে 1,68,000। এটা ভাগ করো, দেখো হয়ে যাবে, এরকমই হবে। আর যদি একটা দুইটা পয়েন্ট এদিক সেদিক হয় ওটা সমস্যা নেই, তোমাদের যেটা রেজাল্ট আসে, আমার রেজাল্টও একটা পয়েন্ট এদিক সেদিক হতে পারে বা অ্যাপ্রক্সিমেট হতে পারে। তা সো অ্যাকর্ডিং টু ইউর রেজাল্ট ইউ উইল পুট অন ইন ইউর এক্সাম শিট, এক্সাম স্ক্রিপ্ট। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম এই অঙ্কটাই পরীক্ষা থাকলো। এই অঙ্কটা কি পারা যাবে পরীক্ষা যদি থাকে? এরকম একটা অঙ্ক, এই শেষ আর কি, অঙ্কটা আর নেই, এটা শেষ হয়ে গেছে অঙ্কটা। হ্যাঁ স্যার, পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা গুড। এখন আমরা আসি প্রবলেম 2। এটা খুবই আরও ছোট অঙ্ক। এখানে বলছে ইউজিং দ্য ফলোয়িং ডেটা ফ্রম দ্য কম্পারেটিভ ব্যালেন্স শিট অফ রোডেনবিক কোম্পানি ইলাস্ট্রেট হরিজন্টাল অ্যানালাইসিস। এটা ইলাস্ট্রেট করতে বলছে, ইলাস্ট্রেট হরিজন্টাল অ্যানালাইসিস। তো হরিজন্টাল অ্যানালাইসিসটা আমরা ইলাস্ট্রেট করে দেখি। হরিজন্টাল মানে কি? সমান্তরাল, মানে এই অ্যাকাউন্ট রিসিভেবল 5,20,000 যেটা আছে এর সাথে অ্যাকাউন্ট রিসিভেবল 4 লাখের সাথে, এটা হরিজন্টাল বলে। আর ভার্টিক্যাল হলে কি হতো? এই ভার্টিক্যাল মানে কলাম ওয়াইজ হতো, আর এখানে হচ্ছে রো ওয়াইজ।
এই আর কি পার্থক্য। যাক, আমরা ওইদিকে যাচ্ছি না। হরিজন্টাল হলো 2 সাল আছে এখানে, এটা আছে 2018 সাল, এটা আছে 2019 সাল। আর এখানে আরেকটা আছে ইনভেন্টরি, এখানে 2টা আইটেমস আছে। আর একটা আছে টোটাল অ্যাসেট, 3টা আইটেম। তাহলে টোটাল ইনভেন্টরিতে আমাদের আছে 8,40,000 আর 6 লাখ। আর টোটাল অ্যাসেট আছে 30 লাখ আর 25 লাখ। এই তথ্যগুলো এখানে আছে। আমার এই তথ্যটা আমারও লেখা নেই, তোমাদের কি আছে জানি না। আমি এই স্লাইডটা দেখাতেও পারবো না, সরি। নাও উই ক্যান মুভ টু নেক্সট স্লাইড। এই এখানে অবশ্যই আমি টাকাগুলো লিখে দিয়েছি, তোমাদের অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা একটু দেখব তোমরাও দেখতে পারো, সেটা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে অঙ্কটা অবশ্য লেখা আছে, তোমাদের আর ভয়ের কারণ নাই। এখানে পার্থক্যটা ইনক্রিজ হয়েছে, দেখো ইনক্রিজ হলো আমাদের 2019 সাল, এটা হলো লেটেস্ট সাল, সবচেয়ে লেটেস্ট সালটাকে আমরা বেস ধরবো এখানে। আর এইটা হলো 2018 সাল, যেটা সেই সালটা আমাদের একটা ভেরিয়েবল সাল আর কি। তা আমরা 2018 সালে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 4 লাখ, আর আমাদের 19 সালে হচ্ছে কত, 5,20,000। তাহলে এইটা আমাদের ইনক্রিজ কত হয়েছে, অ্যামাউন্ট ইনক্রিজ কত হলো, 1,20,000। এখানে ইনক্রিজ হয়েছে ইনভেন্টরিতে 2,40,000, আর টোটাল অ্যাসেট ইনক্রিজ হয়েছে 5 লাখ। এই হলো আমাদের টোটাল তথ্য। তাহলে আমাদের কতটুকু ইনক্রিজ হয়েছে পার্সেন্টেন্সে এখানে আমরা লিখে দিয়েছি। এই যে 1,20,000কে এই 4 লাখ দিয়ে ভাগ করো, ভাগ করলে যে 30% হচ্ছে 0.30, এর 100 দিয়ে গুণ করতে হবে। এই 100 দিয়ে সবগুলোই গুণ হবে, এটারও 100 দিয়ে গুণ হবে, এটারও 100 দিয়ে গুণ হবে। তা আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেই ফিগারটা হলো এইটা, এই 30%, 40%, 20%। এই অঙ্কটা শেষ, এই অঙ্কটা আর কিছু নাই, এইটুকু অঙ্ক। এরকম একটা অঙ্ক যদি 5 মার্কসের থাকে, পরীক্ষা কি পারা যাবে কি যাবে না বলো? অবশ্যই পারা যাবে। খুব সহজ অঙ্ক, এটা কঠিন বা জটিল কিছু নাই, ভেরি ইজি ম্যাথ। তখন স্যার ম্যাথটা ছকে করা আছে, তখন পার্সেন্টেজ আছে, আবার নিচে ওয়ার্কিং যেমন স্যার পয়েন্ট আছে, আমরা কি পার্সেন্টেজ নিয়ে যাবো না পয়েন্টে রেখে দেবো? ও, আমি যে 100 মাল্টিপ্লাই করছি, তোমরা একটা 100 মাল্টিপ্লাই করে দিও। হ্যাঁ, মাল্টিপ্লাই করে এখানে একটু লিখে দিও, সমান সমান এখানে লিখে দিও যে 30%। হ্যাঁ, এই তোমরা কি, আমি এই যে লিখছি এই লেখাটা কি দেখতে পাচ্ছ? আমি একটু লিখছি এখানে, এই লেখাটা কি দেখা যায়? আমি কম্পিউটারে লেখার চেষ্টা করছি এই কার্সর দিয়ে, এই লেখাটা কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, গুড। এইভাবে করবা। তাহলে আমরা এই 2টা অঙ্ক দেখলাম, আমরা আর একটা অঙ্ক দেখব, সেটা খুবই সহজ অঙ্ক, কিন্তু ওই এর ক্যালকুলেশনটা অনেকগুলো আর কি, মানে বিভিন্ন রেশিও আছে, ওখানে অনেকগুলো রেশিও আছে, সম্ভবত 8টা বা 9টা রেশিও আছে। আমরা এখন দেখব প্রবলেম 3 আমরা যাব। দ্য কম্পারেটিভ স্টেটমেন্টস অফ ভিলাটুল। জি স্যার, ম্যাথটা যখন করব তখন কি এরকম টেবিলে কি তারপরে দেখাবো পার্সেন্টেজগুলো? হ্যাঁ, ওই টেবিল যেভাবে করছে ওইভাবে দেখাবা, আর ক্যালকুলেশনটা নিচে করে দিবা। ক্যালকুলেশনটা তোমার মনের মাধুরী বিষয়ে করবা, ক্যালকুলেশনটা সুন্দর করে করবা। আর টেবিলটা ওই যেটুকু আছে, টেবিলটা এর বেশি করার দরকার নেই, টেবিলটা যা লেখা আছে তাই লিখবা, আর উপরে হেড লিখবা, হরিজন্টাল অ্যানালাইসিস, কোম্পানির নাম লিখবা, সুন্দর করে করবা। আর ক্যালকুলেশন আমি যেটা করেছি এটা থেকে তোমরা আরেকটু 100 গুণ করে ইকুয়াল টু 30% লিখতে পারো। এই ওকে, ক্যান উই মুভ নেক্সট স্লাইড? আচ্ছা, আমরা নেক্সটে চলে যাচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো আনসার পেলাম না। আচ্ছা, দ্য কম্পারেটিভ স্টেটমেন্টস, তার মানে কটা স্টেটমেন্টস আছে এখানে বলো তো বুদ্ধি করে কেউ? কম্পারেটিভ স্টেটমেন্টস মানে তাহলে আমরা কটা স্টেটমেন্টস দেখাবো? 2টা কমপক্ষে। অফ ভিলাটুল কোম্পানি আর প্রেজেন্টেড বিলো ইন আ ভিলাটুল কোম্পানি ইনকাম স্টেটমেন্টস ফর দ্য ইয়ার এন্ডেড December 31st। এখানে 2টা সাল আছে,
একটা হলো 2019 সাল, একটা হলো 2018 সাল। এই তা আমরা 2019 আর 18 এখানে যে ইনকাম স্টেটমেন্ট, এটা ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে তোমরা অনেক ধারণা আছে, তোমাদের আমি শেখাইছিও। এখানে যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আমাদের বলারও কিছু নেই, করারও কিছু নেই। এখানে একটা নেট ইনকাম আমাদের আছে, আর এখানে অন্যান্য তথ্য আছে। তথ্য মানে এখানে ইনকাম ফ্রম অপারেশন আছে একটা, এই তারপর এখানে নেট সেলস আছে, এই আর কি। এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, এখানে গ্রস প্রফিট আছে, এইভাবে অনেক তথ্য আছে এখানে। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, তারপরে এখানে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স আছে, আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স আছে। এই মোটামুটি তথ্য এটা 2 সালের আছে একইভাবে, 18 এবং 19-এ। এখন আমরা দেখব ভেলাটুল কোম্পানির ব্যালেন্স শিটটা। ব্যালেন্স শিটে 2 সালের আছে, 19 এবং 18। এটা 19, এটা 18। তো 18-19-এ আমরা যে তথ্যগুলো আছে এখানে আমরা দেখি ক্যাশ আছে, এই ক্যাশ, তারপরে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এভাবে অনেক তথ্য আছে। ইনভেন্টরি, টোটাল কারেন্ট অ্যাসেট, এগুলো আছে। আর লায়াবিলিটির দিকেও আছে এভাবে। আর সরি, এটা টোটাল অ্যাসেট যেটাই। আচ্ছা, এবার লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি, এখানে অ্যাকাউন্টস পেয়েবল আছে, ইনকাম ট্যাক্স পেয়েবল আছে। এবারে টোটাল লায়াবিলিটিস, এটা আমাদের কিন্তু কাজে লাগবে। আর বন্ড পেয়েবলের পরে টোটাল লায়াবিলিটিস। এই আর স্টক হোল্ডার ইকুইটি, এখানে দেখো কমন স্টক আছে 2,80,000, আর রিটেন আর্নিং আছে 2,86,700, আর স্টক হোল্ডার্স, টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আছে 5,66,700। এ ভাষাও আছে, এটা অন্য, অর্থাৎ 18 সাল, এটা 19 সাল। আর টোটাল লায়াবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি হচ্ছে এটা। এই হলো আমাদের এখানকার তথ্য নিয়ে আমাদের রেশিওগুলো করতে হয়। অঙ্ক থাকবে, এটা হচ্ছে অঙ্ক কিন্তু এখনও। তারপরে অল সেলস ওয়ার অন অ্যাকাউন্ট, আমাদের সেলসগুলো আমাদের ধারে বিক্রি হয়েছে আর কি। তা ধারে বিক্রি হওয়ার পরে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ওয়াজ 3,200 ডিসেম্বর 31, 2019, অ্যান্ড টাকা 3,000 অন ডিসেম্বর 31, 2018। আচ্ছা, এই তথ্যগুলো আমাদের রয়ে গেছে। এই তথ্যটা অবশ্য আমি একটু ঘুরাই দিয়েছি, হয়তো আমাদের পরীক্ষায় এইগুলো আমরা নাও দিতে পারি এই জায়গাটা, কারণ আমি অঙ্কটার ভিতরে আমি চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের কী কম্পিউট করতে হবে সেটা একটু দেখে নেই। কম্পিউট দ্য ফলোয়িং রেশিওস ফর 2019, 2019 সালেরটা করতে হবে। আর এখানে ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ারস লিখে দিয়েছে 57,000। এই কথাটা তোমরা সবাই একটু মনে রাখো, 57,000টা। আর এখানে যে তথ্যগুলো বের করতে হবে, আর্নিং পার শেয়ার, রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, কারেন্ট অ্যাসিড টেস্ট, আর কারেন্ট অ্যাসেট আর কি। তারপরে রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, আর ইন্টারেস্ট আর্নড, আর অ্যাসেট টার্নওভার, আর ডেট টু টোটাল অ্যাসেট, এগুলো আমাদের বের করতে হবে। তা আমরা একটু দেখে নেই। আচ্ছা, রেশিও অ্যানালাইসিসে আমাদের সূত্রগুলো আছে। আমরা এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এই যে স্লাইডে, সেই সূত্রগুলো একটু দেখে নেই। এই সূত্রগুলো তোমরা একটু কষ্ট করে তোমাদের মেমোরিতে রাখবো আর কি। ইপিএস বা আর্নিং পার শেয়ার, আমাদের প্রথমটা আছে দেখো, আর্নিং পার শেয়ার, মানে এইগুলোই আমি আবার ফর্মুলাটা দিয়েছি আর কি। আর্নিং পার শেয়ার হলো নেট ইনকাম বাই ওয়েটেড অ্যাভারেজ, এইটা। আর আমরা আগেই বলেছিলাম, আর রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি, এটা নেট ইনকাম বাই অ্যাভারেজ কমন স্টক হোল্ডার, এগুলোর ফর্মুলা আর কি। ফর্মুলা দিলে অঙ্ক হয়ে যাবে। তা এই ফর্মুলাগুলো এখানে সব আমি দিয়ে দিছি। এখন আমরা অঙ্কটা দেখি আর কি। আমরা এখানে এইটা আবার দেখাইছি, এই জন্য স্লাইডটা আমরা অনেক দূরে যেতে পারবো না, কাছাকাছি রেখে দিয়েছি এই জন্য। তো আমরা আর্নিং পার শেয়ারটা দেখি। আর্নিং পার শেয়ারের ফর্মুলাটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক হোল্ডার্স ইকুইটি। তা নেট ইনকাম কত? নেট ইনকামটা আমি সহজে দেখবো, এই জন্য আমি এখানে রেখে দিয়েছি। তা নেট ইনকাম হলো 1,92,000 টাকা। তাহলে আমরা নেট ইনকাম এখানে আমরা দিচ্ছি, এই যে নেট ইনকাম হলো 1,92,000 টাকাই। আর ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ারস আউটস্ট্যান্ডিং আমরা একটু আগে বলছিলাম যে এটা মনে রাখবা, এই 57,000 আমাদের এখানে অঙ্কে লেখা আছে, তোমাদের আবার ভুলে যাও কিনা। এই 57,000, এই যে 57,000, এইটা ওই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ারস ইন 2019 57,000 লিখে দিয়েছে, আমরা ওইটা দিয়ে অঙ্কটা করলাম। এই তাহলে আমাদের
এখানে আমাদের 9টা তথ্য আছে, মানে 9টা রেশিও ক্যালকুলেশন করতে হবে। তা আমি তোমাদেরকে একটু সহজ করে দিই। 9টা রেশিও ক্যালকুলেশনে ধরো 9 মার্কস থাকলো, প্রত্যেকটাই 1 মার্কস। তা তোমাকে এই ব্যালেন্স শিটও দেওয়া থাকবে, ইনকাম স্টেটমেন্টও দেওয়া থাকবে। তো একটু কষ্ট করে এই ইনকাম স্টেটমেন্ট যেটা, সেখান থেকে নেট ইনকামটা দেখে নিতে হবে যে কত আছে, 1,92,000। তো 1,92,000 টাকাটা এখানে লিখতে হবে যে 1,92,000 টাকা নেট ইনকাম। আর ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক এটাও অঙ্কে দেওয়া থাকবে, প্রবলেমে দেওয়া থাকবে 57,000। তো 57,000 মানে 1,92,000-কে 57 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যেটা হবে সেটাই হলো আনসার, 3.37। এইটা হলো আর্নিং পার শেয়ার। অর্থাৎ হলো এইটুকু যদি তুমি লিখতে পারো 3.37 ভাগ করে, তাহলে এটার জন্য তুমি 1 মার্ক পাবা আর কি, 1 মার্কস পেয়ে যাবা এর মধ্যে এটার জন্য। তো এইটা কি 1 মার্কস পেতে পারবা এইটুকু এইভাবে লিখলে? পারা যাবে? পারা যাবে না?